আজ আপনাদের খুব সাদামাটা একটি গল্প শোনাবো। একজন চাইনিজ দাদা আর আমেরিকান নাতির গল্প। মুভির নাম এ গ্র্যান্ডসন ফ্রম আমেরিকা। গল্পটি কিছুটা হাসির মধ্যে দিয়ে শুরু হলেও শেষটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভি শুরু হয় শ্যাডো পাপেট শো অর্থাৎ ছায়া পুতুল নাচের কিছু দৃশ্য দেখিয়ে। এর পরের দৃশ্যে একজন বয়স্ক লোকের টিভি শব্দে ঘুম ভেঙে যায়। টিভিতে স্পাইডারম্যানের মুভি হচ্ছিল। সে ঘুম থেকে উঠে টিভিটি অফ করে দেয় আর তখনই তার দরজায় কেউ কড়া নাড়ে। এই বয়স্ক লোকের নাম হচ্ছে আঙ্কেল ইয়াং, আমাদের মুভির অন্যতম প্রধান চরিত্র। সে দরজা খুলে দেয় কিন্তু গাড়ির হেডলাইটের আলো এসে তার মুখে পড়ে। সে জিজ্ঞেস করে কে এসেছেন। ওপাশ থেকে উত্তর আসে আমি তোমার ছেলে ডং লিয়াং। বাবা তখন রাগান্বিত ভাবে বলেন আমি তো ভেবেছি তুই মরে গিয়েছিস। বাবা ভিতরে ঢুকতে যান। তখন ডং লিয়াং বলে বাবা আমার সাথে আরো দুজন আছে, কিন্তু বাবা কোনো পাত্তা না দিয়ে ভিতরে ঢুকে যান। পরের দৃশ্যেই দেখা যায় ছেলে বাবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। ও হচ্ছে আমার ওয়াইফ জেসি আর এটা হচ্ছে আমার ছেলে ব্রুক। আঙ্কেল ইয়াংকে জেসি চাইনিজ ভাষায় বাবা বলে সম্বোধন করে, কিন্তু অনেক জোরাজোরি করলেও বাচ্চা ছেলে ব্রুক আঙ্কেল ইয়াংকে গ্র্যান্ডফাদার বলে না। তখন ছেলে ডংলিং কথা ঘোরানোর জন্য বাবাকে বলে বাবা ক্ষুধা লেগেছে, ঘরে কিছু থাকলে খেতে দাও। বাবা নুডলস করে দেন ছেলের জন্য। অন্যদিকে জেসি তার ছেলেকে বাইরে থেকে কিনে নিয়ে আসে ইনস্ট্যান্ট নুডলস খেতে দেয়। খাওয়ার সময় ব্রুক তার মাকে জিজ্ঞেস করে মা দাদুর মনে হয় আমাদের পছন্দ হয়নি। মা জেসি তার ছেলেকে বুঝায় দাদুর আমাদের পছন্দ হয়েছে, তুমি ধীরে ধীরে মিশলে দেখবে তোমাকে অনেক পছন্দ করবে। ব্রুক টুকটাক ভালোই চাইনিজ বলতে পারে কারণ তারা অনেকদিন ধরেই চায়নাতে রয়েছে। বাবা এবার একাকি তার ছেলেকে জিজ্ঞেস করে এখন বল কিভাবে তুই তোর ফাঁদেই মহিলাকে ফেললি। ছেলে ডংলিং বলে বাবা তুমি এভাবে কেন বলছো। জেসি একটি আমেরিকান এনজিওতে চাকরি করে, আমি ওই এনজিওতে ভলেন্টিয়ারের কাজ করতাম। প্রথম দেখায় আমাদের দুজনকে ভালো লেগে যায় আর এই মাত্র 6 দিন আগে আমরা বিয়ে করেছি। বাবা বলেন তাহলে ব্রুক আসলো কোথা থেকে। ছেলে ডংলিং বলে বাবা জেসির আগে বিয়ে হয়েছিল। বাবা বলেন তার মানে ডিভোর্স। ছেলে বলে না, ওর আগের হাজবেন্ড মারা গিয়েছে। বাবা বলেন তার মানে বিধবা, যদি এই মেয়েটারই কপাল খারাপ, তোর মতো একটা গাধাকে বিয়ে করেছে। ছেলে ডংলিং বোকার মতোই হাসতে থাকে। বাবা জিজ্ঞেস করেন কতদিন এখানে থাকবি। ডংলিং বলে বাবা 10-15 দিন। এরই মধ্যে জেসি দরজা খুলে ডংলিংকে একটু জরুরি কথা বলার জন্য ডাক দেয়। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সকালবেলা আঙ্কেল ইয়াং এর ঘুম ভাঙে, কিন্তু ঘুম থেকে উঠে তিনি কাউকেই দেখতে পান না, কিন্তু দরজাটা খোলা ছিল। তিনি চারপাশে তাকাচ্ছিলেন। তখন তিনি টেবিলের উপরে কিছু টাকা খুঁজে পান আর তার সামনে একটি স্কুল ব্যাগ রাখা ছিল। আঙ্কেল ইয়াং তার ছেলেকে খোঁজার জন্য বাসার সামনে বের হন, কিন্তু তিনি কাউকেই দেখতে পান না। ওদিক থেকে তার বন্ধু আসছিল। সে আঙ্কেলকে জিজ্ঞেস করে শুনলাম তোমার ছেলে ডং লিয়াং নাকি এসেছে, কিন্তু আঙ্কেল ইয়াং কোনো উত্তর দেন না। তিনি আবারও বাড়ির মধ্যে ঢুকে যান। মূলত আঙ্কেল ইয়াং একজন ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। তিনি রেখে যাও স্কুল ব্যাগটি চেক করছিল। তার মধ্যে কিছু বই রাখা আর একটি স্পাইডারম্যানের পুতুল। আঙ্কেল ইয়াং পুতুলটি নেড়ে চেড়ে দেখছিল। তখন উপর থেকে কেউ বলে ওঠে ওটা আমার পুতুল। আঙ্কেল সেদিকে তাকান, এটা ব্রুক ছিল। আঙ্কেল জিজ্ঞেস করেন সবাই চলে গেলেও তুমি কেন এখানে। ব্রুক আঙ্কেলের হাত থেকে পুতুলটি নিয়ে নেয় আর তার হাতে একটি চিঠি দেয়। আঙ্কেল ইয়াং তার চশমাটি নিয়ে চিঠিটি পড়ছিল আর ব্রুক তার দাদার মুখের দিকে তাকিয়েছিল। চিঠি পড়া শেষে আঙ্কেল তাড়াহুড়ো করে বাসা থেকে বের হতে যান। তিনি ব্রুককে বুঝান আমি তোমার বাবা মাকে খুঁজতে যাচ্ছি আর আমি ফিরে না আসা পর্যন্ত তুমি বাসা থেকে বের হবে না। আঙ্কেল দরজা বাইরে থেকে লক করে দিয়ে বেরিয়ে পড়েন। তিনি শহরের দিকে যাচ্ছেন। মূলত আঙ্কেলের ছেলে আর তার ওয়াইফ তাদের এনজিওর একটি জরুরি কাজে পাহাড়ে গিয়েছেন। সেখানে অক্সিজেনের পরিমাণ কম, তাই সেটা ব্রুকের জন্য সেফ না। তাই 15-20 দিন ব্রুকের দেখভালের জন্য আঙ্কেল ইয়াং এর কাছে রেখে গিয়েছে। ছেলে ডং লিয়াং এই কাজের জন্য তার বাবার কাছে ওই চিঠিতে অনেকবারই সরি লিখেছে, কিন্তু আঙ্কেল ইয়াং পুরো শহর খুঁজে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসেন। তিনি অনেক হাঁপাচ্ছিলেন। এদিকে ব্রুক ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। আঙ্কেল ইয়াং বাইরে যান কুয়ো থেকে পানি ওঠানোর জন্য। হঠাৎই তিনি লক্ষ্য করেন ব্রুক এসে তার সামনে দাঁড়িয়েছে। তিনি ব্রুককে বলতে থাকেন এটা তোমাদের আমেরিকা না, এখানে কল ঘোরালেই পানি বের হয় না, এখানে পানি কষ্ট করে উঠাতে হয়। ব্রুক সামান্য চাইনিজ ভাষা বুঝলেও সে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকে। আর আঙ্কেল ইয়ান আসলে এমনই মানুষ, তিনি একার ঝামেলাহীন থাকতেই পছন্দ করেন। ওই দিন রাতের বেলা আঙ্কেল চেক করতে আসেন ব্রুক ঠিকঠাক ঘুমিয়েছে কিনা। আর পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই তিনি ব্রুককে আর কোথাও খুঁজে পাচ্ছিলেন না। তিনি চারদিকে ব্রুকের নাম ধরে ডাকতে থাকেন। তিনি বাইরেও বের হন, কিন্তু তিনি কোথাও ব্রুককে দেখতে পান না। ভেতরে এসে তিনি হতাশ হয়ে বসে থাকেন। তখন দোতলার চিলেকোঠা থেকে ব্রুক তাকে ডাক দেয়। আঙ্কেল ইয়াং ব্রুককে অনেক বকাঝকা করতে থাকে, কিন্তু ব্রুক তাকে বারবারই বলছিল সে হ্যামবার্গার খাবে, কিন্তু আঙ্কেল কোনোভাবেই বুঝতে পারছিল না যে আসলে হ্যামবার্গার কি। আঙ্কেল গ্রামের একমাত্র গ্রোসারি শপে যেও বলে হ্যামবার্গারের কথা, কিন্তু মহিলাটিও প্রথমে বুঝতে পারে না। তারপর সে বলে ও হ্যামবার্গার, টিভিতে বিজ্ঞাপন দেখেছি, কিন্তু ওসব তো শহরে পাওয়া যায়। আঙ্কেল ইয়াং মন খারাপ করে। তখন মহিলাটি আঙ্কেলকে বলে একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য একটা ব্যবস্থা করছি। পরের দৃশ্যে দেখা যায় রুটির মধ্যে গাজর ভর্তি করে
বানানো একটি হ্যামবার্গার, আর সেই হ্যামবার্গার সে তার নাতিকে খেতে দেয় আর বলে এটাই চাইনিজ হ্যামবার্গার। ব্রুক চুপচাপ বার্গারটি খেয়ে নেয়। এরপর আঙ্কেল বাসা থেকে বের হয়ে সেই একমাত্র গ্রোসারি শপের দিকে যেতে থাকেন। এই গ্রামে কারো ফোন আসলে মাইকে তার নাম ধরে ডাকা হয়। মহিলাটি আঙ্কেলকে জিজ্ঞেস করে আপনার কি প্রয়োজন। আঙ্কেল সেখানে গরুর দুধ কিনতে চান, কিন্তু মহিলাটি জানে তার কাছে গরুর দুধ নেই। আঙ্কেল একটু চিন্তায় পড়ে গেলে মহিলাটি আঙ্কেলকে বলে আপনি তো গ্রাম চিপের কাছে যেতে পারেন, তিনি তো গরু পালন করেন। দৃশ্য পরিবর্তন হয়। ইনি হচ্ছেন গ্রাম প্রধান, যার নাম ওয়াং। সে একজন সরকারি কর্মকর্তাও। তিনি আঙ্কেল ইয়াং এর সাথে শ্যাডো পাপেট শো নিয়ে কথা বলছিলেন, যে ছায়া পুতুল নাচ আমরা মুভির শুরুতে দেখেছিলাম। মূলত আঙ্কেল ইয়াং ছিলেন এই শ্যাডো পাপেট শো এর একজন মাস্টার, যার সংখ্যা বর্তমানে চায়নায় খুবই কম। আর এই শ্যাডো পাপেট শো ছিল চায়নার আদি ঐতিহ্য। গ্রাম প্রধান ওয়াং আঙ্কেলকে বলে সরকার একটি নতুন প্রজেক্ট চালু করেছে এই শ্যাডো পাপেট শো এর ঐতিহ্য রক্ষা করার জন্য, কিন্তু আঙ্কেল ইয়াং এই কাজ থেকে অনেক আগেই অবসর নিয়েছেন, আর তার বয়সও এখন অনেক হয়েছে, তাই তিনি ওয়াং এর কথা এড়িয়ে যান। আঙ্কেল সেখান থেকে রাগ করে চলে যেতে চাইলে ওয়াং যে তাড়াতাড়ি তার গরুর দুধ দোয়াতে শুরু করে। ওয়াং মূলত একজন ফানি ক্যারেক্টার। আমরা তার কথা শুনে বুঝতে পারি তিনি অনেকদিন ধরেই এই প্রজেক্টের জন্য আঙ্কেলের পিছনে পড়ে আছেন, কারণ এই অঞ্চলে একমাত্র আঙ্কেলই মাস্টার। কিন্তু আঙ্কেল ইয়াং এই বিষয়ে কোনো কথাই শুনতে চান না। তিনি তার পাত্রের দুধ নিয়ে পকেট থেকে টাকা বের করেন, কিন্তু ওয়াং কোনোভাবেই টাকা নিতে রাজি হয় না। সে বলে আঙ্কেল আপনি চাইলে আমার গরুটা আপনার বাসায় দিয়ে আসতে পারি, কিন্তু আঙ্কেল জোর করে টাকা পকেটে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে চলে যান। বাসায় এসে তিনি গরম দুধের বাটিটা বাইরে রাখেন, তারপর আবার একটু কাজের জন্য ঘরের ভেতরে যান। তখন বাচ্চা ছেলে ব্রুক ঘর থেকে একটি চাদর নিয়ে বের হয়, আর ভুল করে সে দুধের বাটিটি ফেলে দেয়। আঙ্কেল ইয়াং যখন বের হয় জিনিসটা দেখতে পান, তিনি ব্রুককে খুবই বকাঝকা করেন, আর ভেজা চাদর দেখে আঙ্কেল বলেন এত বড় ছেলে হয়ে তুমি এখনো বিছানায় হিসু করো। ব্রুক কিছু না বলে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আঙ্কেল বলেন ছোট মরিচের ঝাল বেশি। এদিকে বাচ্চা ছেলে ব্রুক তার স্কুল ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে চলে যেতে চায়, তখন আঙ্কেল তাকে আটকায় আর তাকে ধরে জোর করে ঘরের মধ্যে নিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় আঙ্কেল আবারও বাসা থেকে বের হয়ে সেই গ্রাম প্রধানের বাসার দিকে যাচ্ছেন। এদিকে ওয়াং বাসা থেকে বাইরে কাজের জন্য বের হচ্ছিল। আঙ্কেলকে দেখা মাত্রই ওয়াং তার বাইক থেকে নেমে যায়, আর কিছুক্ষণ আগে আঙ্কেল যে টাকাগুলো দিয়েছিল সেগুলো ফেরত দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু আঙ্কেল কোনোভাবেই নিবে না। সে আবারও টাকাগুলো ওয়াং এর পকেটে ঢুকিয়ে দেয়, আর আঙ্কেল ওয়াংকে জিজ্ঞেস করে বাসায় কি আর দুধ রয়েছে। আসলে যেটুকু নিয়ে গিয়েছিলাম ওটুকু পড়ে গিয়েছে। ওয়াং এর জন্য অনেক দুঃখ প্রকাশ করে, আর আঙ্কেলকে বলে আপনি একটু দাঁড়ান। ওয়াং বাড়ির ভেতরে যে বড় এক পাতিল দুধ নিয়ে আসে, আর আঙ্কেলকে জোর করে একটু বেশি দুধ দিয়ে দেয়। আঙ্কেল ওয়াংকে ধন্যবাদ জানায়। তখন ওয়াং আঙ্কেলকে বলে আপনি আমার প্রস্তাবটা একটু ভেবে দেখুন, কিন্তু আঙ্কেল কথা ঘুরিয়ে বলেন আমি আজ টাকা নিয়ে আসিনি, কাল তোমার এই দুধের দাম দিয়ে দিব। এটা বলে আঙ্কেল বাড়ির পথে হাঁটা শুরু করে। পেছন থেকে ওয়াং চিৎকার করে বলে আমি এবং আমার বসরা সবাই আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এদিকে আঙ্কেল ইয়াং এর বেস্ট ফ্রেন্ড গম খেতে বসে মুক্ত গলায় গান গাচ্ছিল। তখন আঙ্কেল ইয়াং হাততালি দিতে দিতে সেখানে আসে। দুই বন্ধু কিছুক্ষণ হাসাহাসি করে। তারপর আঙ্কেলের বন্ধু আঙ্কেলকে বলে শুনলাম গ্রাম প্রধান তোমাকে নাকি একটি প্রস্তাব দিয়েছে। আঙ্কেল বলেন ওসব কথা বাদ দাও, এখন আমার বয়স হয়েছে, আর এখন মানুষ মুভি ঠিক মতো দেখে না, শ্যাডো পাপেট শো আর কি দেখবে। আঙ্কেলের বন্ধু বলেন তাও তুমি একবার ভেবে দেখতে পারো। তিনি আঙ্কেলকে জিজ্ঞেস করেন আচ্ছা সেই বিগ মাঙ্কি কিং পুতুলটা কি তোমার কাছে এখনো আছে? আঙ্কেল বলে হ্যাঁ ওটাকে যত্ন করে রেখে দিয়েছি। তার বন্ধু বলে ভালো করেছো, ওটা এখনই অ্যান্টিক হয়ে গিয়েছে, তুমি মারা গেলে ওটা তোমার ছেলেকে দিয়ে যাবে, ওটার মূল্য একসময় অনেক হবে। এরই মধ্যে দুই বন্ধু শুনতে পায় গ্রামের মাইকে আঙ্কেলের নাম ধরে ডাকা হচ্ছে, কারণ তার ছেলে টেলিফোনে কল দিয়েছে। আঙ্কেল হাঁপাতে হাঁপাতে ওই দোকানে ঢোকেন, কিন্তু ততক্ষণে কলটা কেটে গিয়েছে। মহিলাটি আবারও ডায়াল করেন, কিন্তু ফোন বন্ধ বলছিল। আঙ্কেল কিছুটা হতাশ হন, তিনি আবারও ডায়াল করতে বলেন, কিন্তু এবারও ফোন বন্ধই বলছিল। রাতের বেলা ব্রুক টেবিলে বসে বসে ড্রয়িং করছিল। আঙ্কেল ইয়াং তার নিজের খাবার নিয়ে আসে, কারণ ব্রুক এসব খাবার খায় না। সে টেবিলের এক সাইডে বসে। ব্রুক তাকে তার আগে স্পাইডারম্যানের একটি ছবি দেখায়, কিন্তু আঙ্কেল তাকে খোঁচা দিয়ে বলে এর থেকে কত ভালো ছবি আমি আঁকতে পারি, এটা কোনো ছবি হলো? আঙ্কেল ব্রুককে তার প্যাকেটের নুডলস খেতে বলে। বাচ্চা ছেলে ব্রুক খাবার খাচ্ছিল আর আঙ্কেলের মুখের দিকে তাকিয়েছিল। আঙ্কেল তাকে তার বাটি থেকে কিছু খাবার সাধে, কিন্তু ব্রুক খাবে না। তখন আঙ্কেল বিড়বিড় করে তাকে বকা দেয় যে তোমরা আমেরিকানরা ভালো কিছু খাওয়া শেখোনি। খাওয়া শেষে আঙ্কেল তার নাতি ব্রুককে দুটো কম্বল বের করে দেয়। এই কম্বল দুটো আসলে আঙ্কেলের ওয়াইফ অর্থাৎ রংলিয়ং এর মা হাতে বুনেছিল। একটি কম্বলের উপরে আঁকা ছিল ফনিক্স পাখি, অন্যটির উপরে ড্রাগন। এই দুটো জিনিসই চীনারা আদিকাল থেকে শুভ মনে করে। ব্রুক ফনিক্স পাখির কম্বলটি বেছে নেয় আর সেটি নিয়েই শুয়ে পড়ে। আঙ্কেল যাবার আগে বলে যদি হিসু চাপে তাহলে বাইরে যেয়ে করবে, বিছানায় করবে না। এরপরে আঙ্কেল যেয়ে তার রেডিওটি অন করে আর তারপর চেয়ারে বসে গান শুনতে থাকে। গভীর রাতের বেলা আমরা দেখতে পাই ভয় লাগার কারণে বাচ্চা ছেলেটি যেয়ে তার দাদার পাশে শুয়ে পড়ে। আঙ্কেল ইয়াং বিষয়টি লক্ষ্য করে, কিন্তু সে কিছুই বলে না। পরদিন সকালবেলা আঙ্কেল ইয়াং আবারও কুয়ায় পানি তুলতে যায়। ব্রুক কুয়ার পাশেই বসেছিল। আঙ্কেল ব্রুককে বলে এটা অনেক গভীর, একা একা কখনই এখানে আসবে না। এরপরে আঙ্কেল একটি বড় পাথর এনে কুয়োর মুখটা চাপা দিয়ে দেয় আর ব্রুককে বলে দেখি তুমি এই পাথরটা উঠাতে পারো কিনা। আঙ্কেল পাশেই বসেছিল। ব্রুক পাথরটা ওঠানোর চেষ্টা করে। আঙ্কেলও তাকে উৎসাহ দিচ্ছিল, কাম অন আমেরিকান বয়, তুমি পারবে। কিন্তু ব্রুক পারে না। তখন আঙ্কেল ইয়াং নিশ্চিন্তে গান গাইতে
গাইতে সেখান থেকে চলে যান। পরের দৃশ্যে দেখা যায় ব্রুক একটি মাকড়সার জালের দিকে তাকিয়েছিল। তখন আঙ্কেল ইয়াং সেখানে আসেন। তিনি ব্রুককে বলেন, তুমি কি দেখছো? ব্রুক হাতের ইশারায় মাকড়সার জাল দেখায়। আঙ্কেল বলেন, মাকড়সার জাল দেখার মতো কি হলো? তিনি সেখান থেকে চলে যান। ব্রুক সেদিকেই তাকিয়েছিল। পরের দৃশ্যে দেখা যায় আঙ্কেল ইয়াং তার চেয়ারে ঘুমিয়েছিলেন। ব্রুক যে তাকে দাদা বলে ডাকছিল, কিন্তু আঙ্কেল ইয়াং গভীর ঘুমের মধ্যে ছিলেন। বাধ্য হয়ে ব্রুক পাশে বসেই তার স্পাইডারম্যানের পুতুল নিয়ে খেলছিল। দৃশ্য পরিবর্তন হয়। পরের দৃশ্যে দেখা যায় ব্রুক চিৎকার করে তার দাদাকে ডাকছে। ব্রুক আসলে সেই মাকড়সার জালটি ধরার জন্য গাছ বেয়ে উপরে উঠেছিল, কিন্তু এখন আর সে নামতে পারছে না। আর এর পরের দৃশ্যে আমরা আহত ব্রুককে দেখতে পাই। দাদা ব্রুককে ড্রেসিং করে দিচ্ছিল, আর দাদা ব্রুককে অনেক বকাঝকা করছিল। সে বারবারই বলছিল, তুমি তোমার চেহারাটা আয়নায় দেখেছো? তোমার মাকে আমি কি জবাব দিব? কিন্তু দাদার কোনো কথায় পাত্তা না দিয়ে ব্রুক সেখান থেকে রাগ করেই চলে যায়। আঙ্কেল ইয়াং কিছুই বুঝতে পারেন না। পরদিন সকালবেলা দাদা আর নাতি একসাথে নাস্তা করতে বসে, কিন্তু ব্রুক বায়না ধরেছে সে দুধ ছাড়া কোনোভাবেই নাস্তা শুরু করবে না। দাদা তাকে তার প্রিয় নুডলস দেয়, ডিম দেয়, কিন্তু কোনো লাভ হয় না। দাদা ব্রুকের নুডলসটাও খেয়ে দেখায় যে এটা তো অনেক টেস্টি, কিন্তু ব্রুক সেখান থেকে রাগ করে চলে যায়। আর বাসার মধ্যে থেকে ব্রুক যেয়ে তার ব্যাগটা নিয়ে আসে। দাদা এটা দেখা মাত্রই উঠে যায়। ব্রুক আসলে বোঝাচ্ছিল সে দাদার উপরে রাগ করে এখান থেকে চলে যাচ্ছে। আঙ্কেল ইয়াং তাকে বাধা দিলে সে স্পাইডারম্যানের মতো করে আঙুল দেখায়। আঙ্কেল ইয়াং বলেন, আমি তোমার এসবে ভয় পাই না। এরপরে তিনি ব্রুককে ধরে আবারও ঘরের মধ্যে নিয়ে যান, আর তিনি গ্রাম প্রধান ওয়াং এর বাসায় যান দুধ আনতে। ওয়াং তাকে খুশি মনে আজও অনেকটুকু দুধ দিয়েছে। আঙ্কেল তাকে কৃতজ্ঞতা জানায়। তখন ওয়াং আঙ্কেলকে শ্যাডো পাপেট বিষয়ে জিজ্ঞেস করে। আঙ্কেল হাসি মুখে বলে, আমি ভেবে তোমাকে জানাবো। ওয়াং বলে, প্লিজ আপনি বেশি সময় নিবেন না। আঙ্কেল চলে যাবার আগে ওয়াংকে বলে, তুমি কি বিদেশি ভাষা বলতে পারো, মানে ইংরেজি ভাষা? ওয়াং বলে, কিছু কিছু পারি। আঙ্কেল বলে, তাহলে আমাকে একটু বলো, খাওয়া ইংলিশ কি হবে? ওয়াংও আসলে ভালোভাবে বলতে পারে না, সে বলে ইট। এরপরে আঙ্কেল কুকুরের ইংলিশ জিজ্ঞেস করে। ওয়াং সেটাও বলে, আর তারপরে জিজ্ঞেস করে সূর্যের ইংলিশ। ওয়াং এর ইংলিশ বলা যেমন ফানি ছিল, আঙ্কেলের উচ্চারণও তেমন ফানি ছিল। আঙ্কেল এই 3টি শব্দ শিখে নাই। বাড়ি ফিরে আঙ্কেল ব্রুককে বলে, এখনই চলো নাস্তা করে নিবে, আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি। কিন্তু ব্রুক তার হাতের পেছনে কিছু একটা লুকাচ্ছিল। আঙ্কেল বলেন, কি লুকাচ্ছ, আমাকে দেখাও। ব্রুক আসলে আঙ্কেলের শ্যাডো পাপেট শোয়ে সব থেকে দামি মাঙ্কি কিং এর পুতুলটি নিয়ে খেলছিল। এটা দেখে আঙ্কেল খুবই রেগে যান, কারণ ব্রুকের কাছে এটা খেলনা হলেও আঙ্কেলের কাছে এটা এক অমূল্য সম্পদ। তিনি রাগ করে ব্রুককে ঘর থেকে বের করে দেন, আর তারপর তিনি তার বাকি পুতুলগুলো চেক করতে থাকেন যে কোনোটা ব্রুক ভেঙে ফেলেছে কিনা। এরই মধ্যে ব্রুক বাইরে জোরে চিৎকার করতে থাকে, আর তখন আঙ্কেলের বাসার সামনে দিয়ে গ্রাম প্রধান ওয়াং যাচ্ছিল। আঙ্কেল দ্রুত বের হয়ে তার নাতির মুখ চেপে ধরেন। তখন গ্রাম প্রধান ওয়াং দরজায় কড়া নাড়তে থাকে। সে জিজ্ঞেস করে, কারো চিৎকার শুনলাম। আঙ্কেল ভেতর থেকে বলে, মুরগি জবাই দিচ্ছিলাম, হয়তো তারই শব্দ শুনেছ। এরই মধ্যে ব্রুক আরো একটিবার চিৎকার করে, আর তখন আঙ্কেল তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। পরের দৃশ্যে আঙ্কেল তার হাতে একটি কুঠার নিয়ে মূল দরজার বাইরে বের হন, আর তখন আমরা দেখতে পাই ওয়াং আরো দুজনের কাঁধে ভর দিয়ে আঙ্কেলের বাড়ির ভেতরটা দেখার চেষ্টা করছিল। ওয়াং এর মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে আঙ্কেলের কাছে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। তাকে দেখে খুবই অপরাধী মনে হচ্ছিল, আর বাকি দুজন তো আঙ্কেলকে দেখেই পালিয়ে গিয়েছে। ওই দিন রাতের বেলা ব্রুক আঙ্কেলের শ্যাডো পাপেট গুলো নিয়ে খেলছিল। পরদিন একদম কাক ডাকা ভরে আমরা দুই দাদা আর নাতিকে বাসে উঠতে দেখতে পাই। তারা দুজনে মিলে শহরে যাচ্ছে। বাচ্চা ছেলে ব্রুক বাসে উঠেই ঘুমাচ্ছিল। মূলত দাদা ব্রুককে নিয়ে শহরে এসেছে তার চুলে কালার করানোর জন্য। একটি সেলুনে ব্রুকের লাল চুলগুলোকে কালো বানানো হয়। দাদা এবার ব্রুকের পাশে এসে বলে, এখন তোমাকে কিছুটা চাইনিজ লাগছে। বাচ্চা ছেলে ব্রুক নিজেকে আয়নায় দেখে চিৎকার করে ওঠে। এরপর দাদা ব্রুককে নিয়ে একটি ওয়েস্টার্ন রেস্টুরেন্টে যান, যেখানে ব্রুক তার পছন্দের কিছু খাবার খায়। তারপর তারা দুজন মিলে চলে যায় অপেরা শুনতে। কিন্তু দাদা এই গানের কোনোই মানে বোঝেন না, কিন্তু ব্রুক খুব ভালোভাবেই বুঝতে পারে। সে দাদার সাথে রাস্তা দিয়ে হাঁটার সময় গুনগুন করে সেই গানগুলো গাইছিল। দাদা তাকে জিজ্ঞেস করে, তুমি এসব কি গাইছো? এরপর দাদা কিছু জিনিস কেনার জন্য একটি দোকানের সামনে দাঁড়ান, কিন্তু তিনি হঠাৎ পেছন করে ব্রুককে দেখতে পান না। তিনি ব্রুককে খুঁজে পান একটি খেলনার দোকানে। সেখানে ব্রুক স্পাইডারম্যানের কিছু মুখোশ দেখছিল। দাদাকে দেখেই সে আবদার করে মুখোশ কিনে দেওয়ার জন্য। দাদা বলেন, এসব আবার কি জিনিস? না আছে নাক, না আছে মুখ। দাদা তখন দোকানদারের কাছে জিজ্ঞেস করেন। দোকানদার বলে, এটা আমেরিকান স্পাইডারম্যান, আর দাম যখন 600 টাকা শোনেন তিনি আর কোনোভাবেই ওটা কিনতে চান না। কিন্তু ব্রুকও নাছর বান্দা, সে স্পাইডারম্যানের মুখোশ ছাড়া বাসায় যাবেই না। পরের দৃশ্যেই দেখা যায় তারা দুজন গ্রামের বাইরে একটু উঁচু পাহাড়ের ঢালে বসে আছে। দাদা ব্রুককে বলেন, তোমার মা অনেক ভালো, কিন্তু তার কপাল খারাপ। আমার ছেলেকে সে বিয়ে করেছে। তুমি যদি চাইনিজ হতে তাহলে আমি তোমাকে নাতি হিসেবে মেনে নিতাম, কিন্তু এখন তোমাকে নাতি হিসেবে মানলে গ্রামের লোকেরা হাসবে। ব্রুক বলে, হাসবে কেন? আমি হাসির মতো কি করেছি? দাদাই উত্তর দেওয়ার আগে ব্রুকের মুখোশ থেকে বলে, এই মুখোশ তো আমি আগেও দেখেছি। ব্রুক বলে, এটা আমেরিকান সুপার হিরো, ওর অনেক পাওয়ার। দাদা তাচ্ছিলের হাসি দেয়। তিনি বলেন, নাক নেই মুখ নেই তার আবার পাওয়ার? আমাদের সুপার হিরো হচ্ছে দ্য বিগ মাঙ্কি কিং। সে উঠতে পারে, সে মানুষকে বাঁচাতে
পারে। দাদা একদম বাচ্চাদের মতো করেই ব্রুকের সাথে গল্প করছিল। আসলে আঙ্কেল ইয়াংকে বাইরে থেকে দেখতে যতটাই কঠিন মনে হোক না কেন, তার ভেতরটা আসলে অনেক নরম, আর তিনি খুবই দায়িত্ববান একজন মানুষ। ব্রুক জিজ্ঞেস করে, দাদা আমরা বাসায় না যেয়ে এখানে কেন বসে আছি? আঙ্কেল ইয়াং বলে, সন্ধে নেমে আসার অপেক্ষায়, অন্ধকার হলে আমরা বাড়ি ফিরবো, যাতে তোমাকে কেউ দেখতে না পারে। রাত নেমে আসলে দাদা ব্রুককে কাঁধে নিয়ে বাসায় ফিরে আসেন। ব্রুক ততক্ষণে ঘুমিয়ে গিয়েছিল। দাদা যখন দরজাটা খুলতেই যাচ্ছিলেন, তখন পেছন থেকে গ্রাম প্রধান ওয়াং তাকে ডাক দেয়। সে বলে, আপনি তো গরুর দুধ পছন্দ করেন, তাই আমি আপনার জন্য বড় একটি গরু নিয়ে এসেছি। এতক্ষণ দাদা ব্রুককে পিঠের পিছনে লুকিয়ে রেখেছিলেন। এবার ওয়াং ব্রুককে লক্ষ্য করে, আর সে বলে, এটা কি আপনার নাতি? সে তো খুবই হ্যান্ডসাম, দেখতে একদম পুতুলের মতো। দাদা ওয়াংকে ঘরের ভেতরে আসতে বলে, আর সে ওয়াংকে সবকিছু খুলে বললেও দাদা এটা বলে না যে ব্রুক আমেরিকান। সে বুঝে তার ছেলে চীনের উত্তরের আদিবাসী বিয়ে করেছে। ওয়াং বলে, ওকে দেখতে একদম বিদেশিদের মতো লাগে। দাদা কথায় এড়িয়ে যান। তিনি ওয়াংকে তার নাতির কাছ থেকে একটু দূরে সরিয়ে নিয়ে আসেন। ওয়াং জিজ্ঞেস করে, গতকালকে ওর চিৎকারই শুনেছিলাম? দাদা বলেন, হ্যাঁ। ওয়াং হাসতে থাকে আর বলে, আমি ভেবেছিলাম কোনো মেয়ে, আমি তো একবার পুলিশেও কল দিতে চেয়েছিলাম। দাদা বলেন, এসব কথা বাদ দিয়ে এখন বলো কেন এসেছো? ওয়াং বলে, আমি কেন এসেছি আপনি খুব ভালো করেই জানেন। দেখুন, এটা অনেক বড় একটি সরকারি প্রজেক্ট, আর তার থেকে বড় কথা হচ্ছে এই শ্যাডো পাপেট শো এর ঐতিহ্য আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্ম জানতেও পারবে না যে শ্যাডো পাপেট শো নামে কিছু ছিল, আর আপনার মতো মাস্টার আমাদের এই অঞ্চলে কেউ নেই। আঙ্কেল বলেন, দেখো আমার অনেক বয়স হয়ে গিয়েছে, আমি এখন আর আগের মতো পারবো না। ওয়াং বলে, আমি নিশ্চিত যে আপনি পারবেন, আর তাছাড়া সরকার এই কাজের জন্য আপনাকে অনেক টাকা বোনাসও দিবে। ওয়াং তার পকেট থেকে একটি কন্ট্রাক্ট পেপার বের করেন আর সেখানে লেখাগুলো দেখান। আর পরদিন সকালবেলায় আমরা দেখতে পাই ওয়াং এর বাইকে করে দাদা আর নাতি স্থানীয় সরকারি অফিসের দিকে যাচ্ছে। সেখানে আঙ্কেল ইয়াং এর জন্য বড় এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সবাই হাততালি দিয়ে আঙ্কেলকে বরণ করে নেয়। স্টেজে উঠে ওয়াং পরিচয় করিয়ে দেয়, ইনি হচ্ছেন মাস্টার ইয়াং, তিনি আজ থেকে আপনাদের শ্যাডো পাপেট শো শেখাবেন। এটা শুনে আঙ্কেল ওয়াংকে বলে, তুমি কি মজা করছো? এদের বয়স দেখেছো? এরা তো আমার থেকেও বয়স্ক, তারা কিভাবে শ্যাডো পাপেট শো শিখবে? ওয়াং বলে, বয়স্ক লোক মাত্র তো কয়েকজন। আঙ্কেল ইয়াং রাগ করে স্টেজ থেকে নেমে যান। তিনি ব্রুকের হাত ধরে বাইরে বের হয়ে আসেন। তার পিছু পিছু ওয়াংও বেরিয়ে আসে। সে আঙ্কেলকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। সে নানাভাবে আঙ্কেলকে বোঝাতে থাকে, এমনকি সে ব্রুককে দিয়েও আঙ্কেলকে রিকোয়েস্ট করায়। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই আঙ্কেল সবাইকে শ্যাডো পাপেট শো শেখাতে রাজি হয়েছে। তিনি এই পুতুলগুলোর অনেক খুঁটিনাটি বিষয় সবাইকে শেখাচ্ছিলেন। এদিকে ব্রুক বাইরে বাইকে বসেছিল, সে নিজের মতো করেই খেলছিল। তখন ওয়াং সেখানে যায়। সে ব্রুককে নানা প্রশ্ন করতে থাকে, তোমরা উত্তরের কোন এলাকা থেকে এসেছো? তোমার বাবা মায়ের বিয়ে কিভাবে হলো? তোমাকে দেখে তো চাইনিজ মনে হয় না, তোমাকে দেখতে একদম বিদেশিদের মতো। ব্রুক এতক্ষণ চুপচাপই ছিল। এক পর্যায়ে সে বিরক্ত হয়ে ইংলিশে বলে, আপনি আমার কাছ থেকে দূরে থাকুন। ব্রুক উঠে যেয়ে তাকে মজা করে স্টুপিড বলে সেখান থেকে চলে যায়। ওয়াং অনেকক্ষণ হা করে তাকিয়ে থাকে। পরের দৃশ্যে আমরা বুঝতে পারি ওয়াং সবকিছুই জেনে গিয়েছে যে ব্রুক আসলে একজন আমেরিকান। সে আঙ্কেল ইয়াংকে বলছে, এটা তো আমাদের গ্রামের জন্য এক গর্বের কথা, আর আপনি এই বিষয়টা লুকাচ্ছিলেন। আঙ্কেল ইয়াং বলে, আমি সবাইকে জানাতে চেয়েছিলাম, কিন্তু তার আগে নাতিটাকে একটু চাইনিজদের মতো করতে চেয়েছিলাম। তিনি ওয়াংকে রিকোয়েস্ট করেন এখনই সবাইকে সবকিছু না জানাতে, ধীরে ধীরে তিনিই জানাবেন। ওই দিন রাতের বেলা ব্রুক তার মায়ের জন্য অনেক মন খারাপ করেছিল। তখন ওয়াং জিজ্ঞেস করে, তোমার মায়ের নাম্বার কি তোমার মনে আছে? ব্রুক মাথা নাড়ে। ওয়াং তার ফোনটি বের করে ব্রুককে দেয়, আর ব্রুক সাথে সাথে তার মাকে ফোন করে, আর সে কথা বলতে বলতে সেখান থেকে উঠে যায়। ওয়াং তার ব্যালেন্সের চিন্তা করছিল। তখন আঙ্কেল তাকে বলে, তুমি এমনিতেই অনেক টাকা বেতন পাও, ব্যালেন্স নিয়ে তোমার চিন্তা করা উচিত না। পরদিন সকালবেলা ব্রুক পাথর নিয়ে খেলছিল, আর এদিকে আঙ্কেল ইয়াং তখন ঘুমাচ্ছিলেন। তিনি সবসময় হাতে দুটো বাদাম নিয়ে ঘুমান। বাচ্চা ছেলে ব্রুক দাদার হাতের বাদাম দুটো চেঞ্জ করে দুটো ডিম দিয়ে দেয়। কিছু সময় পর মাইকে আঙ্কেলকে ডাকা হচ্ছিল, কারণ তার ফোন এসেছে। আঙ্কেল দোকানে যে ভাবেন এটা হয়তো তার ছেলে কল করেছে, তাই তিনি প্রথমেই অনেক বকাঝকা শুরু করেন, কিন্তু পরবর্তীতে বুঝতে পারেন এটা ব্রুকের মা। তিনি তখন অনেক নমনীয় ভাবে কথা বলতে থাকেন আর আগের ব্যবহারের জন্য সরি বলেন। এরপর ব্রুক তার মায়ের সাথে কথা বলতে শুরু করে। তারা দুজনেই ইংলিশে কথা বলছিল। দাদা কিছুই বুঝতে পারছেন না। পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটি দাদাকে জিজ্ঞেস করে, আপনার নাতি তো খুব সুন্দর ইংলিশে কথা বলতে পারে। দাদা জিজ্ঞেস করে, আপনি কি ইংলিশ বোঝেন? মহিলাটি হেসে বলে, না। এদিকে ব্রুক তার মাকে জানে সে খুব ভালো আছে, তার কোনো কিছুতেই কোনো সমস্যা হচ্ছে না। পরের দৃশ্যে দেখা যায় দাদা আবারও ঘুমাচ্ছিলেন, আর ব্রুক দাদার হাতে থাকা সেই বাদামটি দরজায় চাপ দিয়ে ভাঙার চেষ্টা করছিল, আর এক পর্যায়ে দরজাটি ভেঙে পড়ে যায়। বাচ্চা ছেলে ব্রুক ভয়ে দৌড় দেয়, আর প্রচন্ড শব্দে দাদার ঘুম ভেঙে যায়। তার হাতে রাখা ডিম দুটো একদম জাতানা অবস্থা হয়ে গিয়েছে। দাদা চিৎকার করে এবার নাতির পেছনে দৌড়াতে থাকেন। তিনি ব্রুককে ধরার অনেক চেষ্টা করতে থাকেন, কিন্তু হঠাৎই ব্রুক এসে দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে যায়। দাদাও হাঁপাতে হাঁপাতে এসে ব্রুকের পেছনে দাঁড়ান। ব্রুকের সেই স্পাইডারম্যানের খেলনাটা ভেঙে গিয়েছে। দাদা সেটিকে হাতে নেন। খেলনাটির মাথা এবং পা ভাঙা। ব্রুকের অনেক মন খারাপ। দাদা এখন উল্টো বিপদে পড়েছেন। পরদিন তিনি যখন পাপেট শো এর ক্লাস নিচ্ছিলেন, তখনও ব্রুক মন খারাপ করে বসেছিল। দাদা ওয়াংকে শহরে পাঠিয়েছিলেন ওই সেম একটি খেলনা কিনে আনার জন্য, কিন্তু ওয়াং তাকে জানায় অনেক খেলনা
না পেলেও সে ওই স্পাইডারম্যানের খেলনাটি পায়নি। দাদা নিয়ে আসা খেলনাগুলোর জন্য ওয়াংকে টাকা দিতে চায়, কিন্তু ওয়াং কোনোভাবেই টাকা নেয় না। কাজ শেষে দাদার নাতি বাড়ি ফিরছিল, কিন্তু ব্রুকের অনেক মন খারাপ। সামনে থাকা দাদা সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছিল। রাতের বেলা দাদা সকল খেলনা সাজিয়ে ব্রুকের সাথে খেলার চেষ্টা করে। সে নানা প্রশ্ন করে ব্রুককে, কিন্তু বাচ্চা ছেলে ব্রুক একদম চুপ। সে শুধু ফ্যাল চোখে তাকিয়ে আছে। দাদা বলে, তোমাদের আমেরিকায় তো অনেক সুপার হিরো, তুমি এদের নামগুলো আমাকে বলো। কিন্তু বাচ্চা ছেলে ব্রুক সেখান থেকে যে কম্বল নিয়ে আসে। সে বুঝে যে সে ঘুমাতে যাবে। দাদা তখন বলে, আমি এমন কি করেছি? ওটা তো সামান্য একটা খেলনাই, আর আমি তো ইচ্ছে করে ভাঙিনি। কিন্তু ব্রুক সেখান থেকে চুপচাপ যেয়ে শুয়ে পড়ে। দাদারও মনটা অনেক খারাপ হয়। পরদিন সকালবেলা যখন ব্রুকের ঘুম ভাঙে, সে তার মাথার উপরে একটি মাকড়সা দেখতে পায়। সেটি তার দিকেই নামছিল। ব্রুক তার হাত বাড়িয়ে মাকড়সাটা ধরে। তারপরের দৃশ্য চলে আসে হসপিটালে। ব্রুককে ওই মাকড়সায় কামড় দিয়েছিল। দাদা অনেক চিন্তিত। তিনি ডক্টরকে অনুরোধ করছেন আরো ভালোভাবে ট্রিটমেন্ট করতে। ডক্টর বলেন, ওটা কোনো বিষাক্ত মাকড়সা না, যতটুকু ট্রিটমেন্ট দরকার আমি করে দিয়েছি। কিন্তু দাদার মন মানছিল না। ডক্টর তখন বিরক্ত হয়ে তাকে চলে যেতে বলে। ওই দিন রাতের বেলা ব্রুকের অনেক জ্বর উঠেছিল। দাদা তার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছিল। এরপর দাদা তার সেই পুরনো কাচের টেবিলে বসেন। অনেকক্ষণ তিনি স্পাইডারম্যানের পুতুলটিকে দেখেন। তারপর এক দীর্ঘশ্বাস নিয়ে তিনি তার কাজ শুরু করেন। তিনি স্পাইডারম্যানের পুতুলের মতো করে একটি শ্যাডো পুতুল তৈরি করবেন, যেটা অনেক জটিল একটি প্রক্রিয়া। তিনি প্রথমে স্পাইডারম্যানের আকৃতি তৈরি করেন, তারপর সেটিতে রং করেন। এরপরে ধাপে ধাপে আরো অনেকগুলো কাজ করেন। শেষে সব অংশগুলো একসাথে জোড়া লাগান। কাজ শেষ করতে পুরো রাত লেগে যায় তার। পরদিন খুব ভোরবেলা পাখির ডাকে ব্রুকের ঘুম ভাঙে। এক পাশে তার দাদা ঘুমিয়েছিল, আর অন্য পাশে ব্রুক সেই স্পাইডারম্যানের শ্যাডো পুতুলটি খুঁজে পায়। সে সেটি দেখে অনেক খুশি হয়। দাদাও একবার চোখ খুলে দেখে মুচকি হাসি দিয়ে আবারও ঘুমিয়ে পড়েন। রাতের বেলা দাদার নাতি স্পাইডারম্যান আর মাঙ্কি কিং এর শ্যাডো পুতুল নিয়ে খেলতে থাকে। দাদা ব্রুককে শ্যাডো পাপেট শো এর অনেক কিছুই শেখায়। আঙ্কেল ইয়াংকে আমরা প্রথম যে মানুষটি দেখেছিলাম, তার মধ্যে এখন অনেক পরিবর্তন। এখন আর সে একা থাকতে ভালোবাসে না, সারাদিন তার সাথে ব্রুক থাকে। ব্রুক এখন তার দাদাকে অনেক ভালোবাসে। ভালোবাসা জিনিসটাই এমন, আপনি যত ভালোবাসা দিবেন তত বেশি ভালোবাসা পাবেন। দাদা ব্রুককে সাইকেলে করে নিয়ে পুরো এলাকা ঘুরে বেড়ায়। আমরাও বুঝতে পারি দাদা এখন ব্রুককে তার সত্যিকারের নাতি মনে করেন। তিনি ব্রুককে গান গেয়ে শোনান, তাকে গান শেখায়। ব্রুকও চেষ্টা করে। আবার দাদাও ব্রুকের কাছ থেকে আমেরিকান গান শুনতে চান। ব্রুক দাদাকে গান গেয়ে শোনায়। তারা দুজনে একদম বন্ধুর মতো হাসাহাসি করে। আসলে বাচ্চাদের সাথে মিশতে হলে আপনাকে বাচ্চাই হতে হবে। ব্রুক আসার পর থেকে তাদের বোরিং একঘেয়ে জীবনটা যেন এক গতি পেয়েছে। দুই দাদার নাতির জামা দুটো এখন পাশাপাশি ঝোলানো থাকে। তারা দুজন যখন একসাথে ঘুমাচ্ছিল, ব্রুক দাদাকে জিজ্ঞেস করে, দাদা স্প্রিং ফেস্টিভ্যাল কি? দাদা বলেন, এটা চায়নার সব থেকে বড় হলিডে। যে যেখানেই থাকুক না কেন, এই সময় সবাই তাদের পরিবারের কাছে ফিরে আসে। অনেক মেলা হয়, নাচ গানের উৎসবে চারদিক মেতে ওঠে। ব্রুক বলে, দাদা আমিও দেখতে চাই। দাদা বলেন, তাহলে আমাকে প্রমিস করতে হবে স্প্রিং ফেস্টিভ্যালে আমাকে দেখতে আসবে, আর এই প্রমিস 100 বছরের জন্য। দাদার নাতি প্রমিস করে হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে। পরদিন ছিল সেই স্প্রিং ফেস্টিভ্যাল। গ্রামের সবাই একত্রিত হয়েছে। তারা নিজ নিজ আয়োজনে একদম ব্যস্ত। ওয়াং এসে আঙ্কেলের বন্ধুকে জিজ্ঞেস করে, আঙ্কেল ইয়াং এখনো আসেননি? আঙ্কেল ইয়াং এর বন্ধু বলে, সে তো আমাদের বস মানুষ, তার আসতে তো একটু দেরি হবেই। আঙ্কেলের বন্ধু হেসে বলে, আমি মজা করেছি, তাকে নিয়ে চিন্তা করো না, সে ঠিক সময় চলে আসবে। এদিকে দাদার নাতি তাদের সেই কুয়োর পাশে বসেছিল। দাদা মজা করে ব্রুককে বোঝাচ্ছেন, এই কুয়োর তলা মিশেছে আমেরিকাতে। তুমি যখন আমেরিকাতে চলে যাবে আর আমাকে মিস করবে, তখন তোমাদের বাড়ির পেছনের কুয়োর কাছে যেয়ে দাদা বলে ডাক দিবে। আমি এখান থেকে তোমার সাথে কথা বলবো। ব্রুক এখানে বসেই প্র্যাকটিস করছিল। সে জোরে জোরে দাদা বলে চিৎকার করছিল, আর দাদাও কুয়োর দিকে তাকিয়ে ব্রুকের মতো করে ব্রুক বলে বলে চিৎকার করছিল। এদিকে গ্রামের মাঠটি শ্যাডো পাপেট শো এর জন্য একদম প্রস্তুত। অনেক মানুষ অলরেডি স্টেজের সামনে বসে গিয়েছে। এদিকে আমরা ডংলিং আর তার ওয়াইফ জেসিকে দেখতে পাই। তারা একটি অটোতে করে গ্রামের দিকে আসছে। এদিকে দাদা সেজেগুজে ব্রুককে নিয়ে বাসা থেকে বের হচ্ছেন উৎসবে যাওয়ার জন্য। তখন অটো এসে সেখানে থামে। ব্রুক তার মাকে দেখা মাত্রই তার মায়ের কাছে দৌড়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। আঙ্কেল ডংলিয়াংকে দেখে বলে, ফাইনালি এসেছো? ডংলিয়াং বলে, হ্যাঁ বাবা, তবে আমাদের সাথে আরো দুজন আছে। আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, তারা ঠিক করে এদিকে আসছে। আঙ্কেল ইয়াং সবাইকে বাড়ির ভেতরে আসতে বলেন। আঙ্কেল ইয়াং তার ছেলেকে জিজ্ঞেস করে, কতদিন আছো এখানে? ডংলিয়াং বলে, আর মাত্র কিছুক্ষণ আছি, আমাদের অলরেডি লেট হয়ে গিয়েছে। এখান থেকে যে আমি নতুন এক এনজিওতে কাজে যোগ দিব, আর ব্রুকও 2 দিনের মধ্যে আমেরিকায় ফিরে যাবে। আঙ্কেল ইয়াং জোরে বলে ওঠে, ব্রুক কেন যাবে? কিন্তু পরক্ষণেই তিনি তার ইমোশনকে কন্ট্রোল করে নেন। এদিকে ব্রুক তার মাকে শ্যাডো পাপেট শো এর পুতুলগুলো দেখাচ্ছিল। অন্যদিকে ডংলিয়াং তার বাবাকে বলে, বাবা আমি আর জেসি ব্রেকআপ করে ফেলেছি। আঙ্কেল রেগে বলেন, এটা তুই কেন করেছিস? ডংলিয়াং বলে, এটা আমরা দুজনে মিলেই সিদ্ধান্ত নিয়েছি। সে বলে, এখন আমাকে সবকিছু গোছগাছ করতে হবে। আঙ্কেল তার ছেলেকে বসতে বলে। সে বলে, ব্রুককে বলার দরকার নেই। শ্যাডো পাপেট শো এর অনুষ্ঠান থেকে তোমরা সরাসরি ব্রুককে নিয়ে চলে যাবে, না হলে ব্রুক অনেক কান্না করতে পারে। বাবা লাস্টে ডংলিয়াংকে বলে, তুমি আমার জীবনের সব থেকে বড় মিস্টেক। এটা বলে তিনি সেখান থেকে উঠে যান। দাদা ঘরের মধ্যে আসেন। জেসি তাকে ধন্যবাদ জানায়। দাদা আসলে তার ইমোশনকে লুকানোর অনেক চেষ্টা করছে।
করছেন। তিনি তার ব্যাগটি হাতে নিয়ে ব্রুককে বলেন, চলো এখন স্প্রিং ফেস্টিভ্যালে যাওয়া যাক। ব্রুক তার দাদার হাত ধরে হাসছিল আর সে দাদাকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, স্পাইডারম্যান আর মাঙ্কি কিং এর মধ্যে মারামারি হলে কে জিতবে? দাদা বলেন, ওদের মধ্যে তুমি কেন মারামারি চাও? ওরা দুজনই ভালো, ওরা ভালো বন্ধু হবে, পৃথিবীর উপকার করবে। দাদা জিজ্ঞেস করেন, আচ্ছা ব্রুক, তুমি কি তোমার দাদাকে ভালোবাসো? ব্রুক বলে হ্যাঁ। তখন দাদা বলেন, দাদাও তোমাকে অনেক ভালোবাসে, তুমি আমেরিকাতে যাওয়ার পরে সময় পেলে আমার সাথে দেখা করতে এসো। ব্রুক বলে, আমি প্রত্যেক স্প্রিং ফেস্টিভ্যালেই তোমার সাথে দেখা করতে আসবো। গোধূলির আলো এই দুই দাদার নাতির গল্প যেন শেষই হচ্ছে না। তারা হাঁটতে থাকে উৎসবের মাঠের দিকে। এদিকে শ্যাডো পাপেট শো এর অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। শেষবারের মতো সবাই সবকিছু দেখে নিচ্ছিল। দাদা আড়াল থেকে দেখে নেন ব্রুক ঠিকঠাক বসেছে কিনা। দাদা তার নাতিকে সামনে দেখে একটি স্বস্তির হাসি দেন। তারপর মূল অনুষ্ঠান শুরু হয়। অনেক বছর পর সবাই শ্যাডো পাপেট শো দেখছে, যেটা কিনা চীনের আদি ঐতিহ্য। সবাই হাততালি দিচ্ছে। এরই মধ্যে ব্রুকের মা ব্রুককে নিতে আসে। অন্যদিকে ডংলিয়াং তার বাবার পেছনে যে কানে কানে বলে, বাবা আমরা চলে যাচ্ছি, আঙ্কেল ইয়াং পাপেট শো নিয়ে ব্যস্ত। তখন পাশে থাকা তার বন্ধু ডংলিয়াং এর হাতে একটি জিনিস দেয়। দাদা আগেই এটা ব্রুকের জন্য দিয়ে রেখেছিল। এদিকে জেসি আর ডংলিয়াং জোর করে ব্রুককে সেখান থেকে নিয়ে চলে যায়। গাড়ি চলে যাওয়ার শব্দ দাদা শুনতে পান। তার কণ্ঠটা ভারী হয়ে আসছিল, চোখ দুটো পানিতে ছলছল করছিল। কঠিন হৃদয়ের মানুষগুলোর কান্না এমনই হয়। অনুষ্ঠান শেষে দাদা চুপচাপ বসে থাকেন। আঙ্কেল ইয়াং এর ব্যস্ত জীবনটা আবারও সেই পুরনো একঘেয়েমি জীবনে ফিরে যায়। তার জামার পাশে এখন আর তার নাতির জামাটা ঝোলানো থাকে না। যে বাড়িটা দুদিন আগেও ব্রুকের চাঞ্চল্যে মেতেছিল, সেই বাড়িটা চুপচাপ হয়ে গিয়েছে। দাদা শুধু সারাক্ষণ ব্রুকের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করেন। কদিন আগেও ব্রুককে সাইকেলের সামনে বসিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়াতেন তিনি, আর এখন তার চেয়ারে বসে খোলা দরজার দিকে চুপচাপ তাকিয়ে থাকেন। এভাবে কেটে যায় 6টি মাস। নিউ ইয়ার চলে আসে। দাদা ঠিক এখন আগের মতো করে টিভি ছেড়ে মাঝে মাঝেই ঘুমিয়ে যান। আর তিনি ব্রুককে নিয়ে স্বপ্ন দেখছিলেন, সেই প্রমিসের স্বপ্ন। প্রত্যেক স্প্রিং ফেস্টিভ্যালে ব্রুক তাকে দেখতে আসবে। আর এরই মধ্যে তার পাশে থাকা টেলিফোনটি বেজে ওঠে। দাদা ঘুম ঘুম চোখে টেলিফোনটি ধরেন। ব্রুক তাকে কল করেছে। ব্রুকের কণ্ঠ শুনে দাদা হাসতে থাকেন। আর তখনই তার সামনের দরজাটা খুলে যায়। ব্রুক তার দাদাকে তার সামনে দাঁড়িয়ে বলছে, হ্যাপি নিউ ইয়ার। দাদার হাত থেকে টেলিফোনটা পড়ে যায়। তিনি যে ব্রুককে জড়িয়ে ধরেন। ডংলিয়াং আর জেসিকে দেখে আমরা বুঝতে পারি তাদের ব্রেকআপটা হয়নি। আর পরের দৃশ্যেই দেখা যায় সবাই নিউ ইয়ারের সুন্দর ড্রেস পরে একটি পারিবারিক ছবি তোলার চেষ্টা করছে। ক্যামেরা টাইমার দিয়ে এসে ডংলিয়াং তার বাবার পাশে এসে দাঁড়ায়। আর তখন একটি ছবি ওঠে। আর একটি পরিবারের এই খুশির মুহূর্তের মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমাদের জীবনে মাঝে মাঝে হঠাৎ করে এমন কিছু সম্পর্ক আসে যারা খুব অল্প সময় হৃদয় জয় করে নেয়, আবার খুব তাড়াতাড়ি চলেও যায়। সেটা হতে পারে দাদা নাতি কিংবা অন্য কোনো সম্পর্ক। তো আজকের এই সাদামাটা গল্পটি আপনার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি। তো ভালো থাকবেন আপনারা, দোয়া করবেন আমার জন্য। আজকের মতো বিদায়।